মধ্যপ্রাচ্য সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সবশেষ যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়েই পড়লো, যেটি এতদিন ধরে শঙ্কা করা হচ্ছিল। তবে সবচেয়ে বড় যেই কথা আমরা সবশেষ আপডেট দিয়ে শুরু করি, যে একটু আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করেছেন ইস্তাম্বুল থেকে এবং তিনি সেখানে বেশ কয়েকটি কথা বলছেন, সেটি দিয়ে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে এখনও মনে হয় কথা বলছে আব্বাস আরাকচি, এবং যে ইরানের যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের হামলার বৈধতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং কূটনৈতিক যে আলোচনা চলছিল, সেই কূটনৈতিক আলোচনায় বিন্দুমাত্র শ্রদ্ধা করেনি যুক্তরাষ্ট্র। তারা সংঘাতের পথেই বেছে নিয়েছেন এবং যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেই হামলার পাল্টা জবাব দিতে তারা কুণ্ঠাবোধ করবে না, এক ধরনের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা একটু যে যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা চালিয়েছে, সেই হামলাটি কোন কোন জায়গায় যে হামলা চালিয়েছে তার একটু কথা বলি। আমরা জানি যে যুক্তরাষ্ট্র 3টি পরমাণু স্থাপনায় হামলার কথা বলেছে এবং যে বিষয়ে তারা যে হামলা চালিয়েছে সেই হামলার বলা হচ্ছে যে B2 বোমারু বিমান, যে অত্যাধুনিক সবচেয়ে অত্যাধুনিক যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের মাধ্যমে যে বাংকার বাস্টার যেটা বলা হচ্ছে সেটা দিয়ে হামলা চালিয়েছে। এবং তিনি বলেছেন, অর্থাৎ হামলার পরপরই কিন্তু গণমাধ্যমের সামনে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন, তার পাশে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি কিন্তু সেই সময় বলেছেন যে তারা যে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে সেটি সম্পূর্ণ সফল হয়েছে এবং ইরানের যে পরমাণু স্থাপনা সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়েছে। এখানে যে বিষয়টি না বললেই নয়, ইসরায়েলের হাতে এমন কোনো আগ্নেয়াস্ত্র বা এমন কোনো অস্ত্র কিন্তু নেই যেগুলো হচ্ছে ইরান যে ধরনের পরমাণু কেন্দ্রগুলো স্থাপন করেছে বা বানিয়েছে সেগুলো ধ্বংস করতে সক্ষম নয়। তাহলে কি যুক্তরাষ্ট্র যেভাবে সাহায্য করলো ইসরায়েলকে, আমরা বলতেই পারি যে তাদের হাতে যেহেতু সক্ষমতা নেই ইসরায়েলের হাতে, তার মানে এই যুদ্ধে কি ইসরায়েলকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য এই যুক্তরাষ্ট্র মোটামুটি যখন আমরা দেখলাম ইরান পাল্টা যখন ইসরায়েলে হামলা চালাচ্ছিল এবং বেশ ক্ষয়ক্ষতির খবর আমরা পাচ্ছিলাম, ঠিক সেই সময়ে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় যে ইরানের যে পরমাণু স্থাপনা রয়েছে সেই পরমাণু স্থাপনা ধ্বংস করে দেওয়ার মতো শক্তি তাদের হাতে এই মুহূর্তে নাই, যার কারণে তারা যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু 2 সপ্তাহ সময় নিয়েছিলেন। তিনি বলেছেন যে আমি আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব ইরানে হামলা চালাবো কিনা। এবং এর আগে তিনি বলেছিলেন কিন্তু যে ইরানে হামলার ব্যাপারে পুরোপুরি তিনি পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, তবে সিদ্ধান্ত নেননি। এই যে হামলা নিয়ে চালাবো কিনা, এটা নিয়ে একটা দোটানা ছিল এবং বলা হচ্ছিল বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছিল হয়তো খুব সহজেই এত দ্রুত এই যুদ্ধে সরাসরি জড়াবে না যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো কিংবা যুক্তরাষ্ট্রে কোনো হামলা না চালালেও আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলে তাদের হামলা অব্যাহত রেখেছে। সবশেষ বেন গুরিয়ন যে বিমানবন্দর সহ কয়েকটি স্থাপনায় তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি কয়েকদিন ধরে আজকে নিয়ে সম্ভবত 9 কিংবা 10 দিন ধরে তারা হামলা চালাচ্ছে, গত শুক্রবারের পরে যদি আমরা ধরি। এবং মার্কিন নৌবহরে হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তারা। এই ক্ষেত্রে আসলে কোন ধরনের প্রভাব পড়তে পারে? এর মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্যে, যেহেতু হরমুজ প্রণালী একটি বাণিজ্যিক রুট হিসেবে অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই ব্যবহারের কারণে এর মধ্যে প্রভাব পড়তে পারে। তো আমরা একটু দেখে নিতে চাই যে এখন পর্যন্ত কোন কোন জায়গায়, অর্থাৎ ইরানের কোন কোন অঞ্চলে মার্কিন হামলা চালিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। লাল বৃত্তে ভরাটগা ফোর্দো, অর্থাৎ এটি ইরানের সবচেয়ে মোস্ট পাওয়ারফুল পরমাণু স্থাপনা বলে দাবি করা হচ্ছিল, যেখানে খুবই স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা রয়েছে এবং সেইখানেই মূলত কিন্তু যুক্তরাষ্ট্রের যে অত্যাধুনিক বাংকার বাস্টার সেটি কিন্তু আঘাত এনেছে। আরেকটি পরমাণু স্থাপনা যেটি নাতানজ, ইরানের সবচেয়ে বড় পরমাণু স্থাপনা বলা হচ্ছে এটিকে, এবং সেইখানে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আরেকটি যে ইস্পাহান যেখানে বোমা তৈরির বিভিন্ন রসদ রয়েছে বলে দাবি করা হয় এবং জ্বালানি মজুদ রয়েছে বলে দাবি করা হয়, এবং সেই জায়গাতে আমরা যে হামলার কথা বলা হচ্ছিল সেই হামলা হয়েছে। এই যে ইরানের যে হামলা, সেই হামলার পাল্টা ব্যবস্থা নিয়েছে তেহরান, ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। আমরা জানি শুধু হামলা না, যুক্তরাষ্ট্র কিন্তু হামলার পরে নিজেদেরও বাড়তি ব্যবস্থা নিয়েছে। তাদের নাগরিকদের সতর্কতা জারি করা হয়েছে, তাদের যে বিভিন্ন স্থাপনা রয়েছে সেখানে। নাগরিকদের কথা যেহেতু বললেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিন্তু খুব পজিটিভভাবে নেয় কিন্তু যুক্তরাষ্ট্রের যে এই পদক্ষেপটি, এর মধ্যে তারাও উদ্বিগ্ন যে যুক্তরাষ্ট্র কি আসলে এই সংঘাতে পুরোপুরি জড়িয়ে পড়লো, তাহলে কি তাদের উপর এই দায়ভার আসবে কি? একদম ঠিক বলেছেন। মার্কিনরা কিন্তু এই হামলা নিয়ে একটি বিপরীতমুখী পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে। তারা বলছে যে যুক্তরাষ্ট্রকে এটা অযথা অপ্রয়োজনীয়ভাবে এই যুদ্ধে জড়ানো হচ্ছে, যার দায় পুরাটা ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হবে। এবং বিরোধী যারা ডেমোক্র্যাট
যারা আইন সিনেটর প্রণেতা রয়েছে, আছেন। আইন প্রণেতা রয়েছেন, তারাও কিন্তু ট্রাম্পের সমালোচনা করেছেন এবং কেউ কেউ বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন, কারণ কোন একটি যুদ্ধে জড়াতে হলে এটি কংগ্রেসের অনুমতি নিতে হয়। লাগে, কিন্তু তিনি একদম। কোনো অনুমোদন নেয়নি। এই প্রতিবেদনের পরে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে, হামলার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে যে সৌদি আরব হামলার নিন্দা জানিয়েছে, চীন নিন্দা জানিয়েছে, লাতিন আমেরিকার দেশগুলো নিন্দা জানিয়েছে, তবে ইউরোপ এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তারা কিন্তু একটু কৌশলগত অবস্থান নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানায়নি, কিন্তু তারা বলছে এ ধরনের পদক্ষেপ যে আন্তর্জাতিক যে শান্তি এবং স্থিতিশীলতা সেটার জন্য হুমকি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের যে পরমাণু কর্মসূচি, এই পরমাণু কর্মসূচিও বিশ্ব শান্তির জন্য তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কি অবস্থা, আমি যদি সৌদি আরবের কথা বলি বা মধ্যপ্রাচ্যে কাতার। এরই মধ্যে ওমান, ইরাক এবং তারপর কাতার, কাতারের পক্ষ তারা থেকেও। সবাই কিন্তু এই হামলার নিন্দা জানিয়েছে এবং এই হামলার কারণে যে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। আমরা জানি যে গাজায় যুদ্ধ চলছে, সেখানে প্রতিদিনই ইসরায়েলি হামলা চলছে এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনিও কিন্তু বলেছেন যে এই ধরনের হামলা এমনিতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভালো না, তারপরে যদি এই হামলা অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এবং আমরা জানি যে চীন সবসময় ইরানের পাশে থাকার কথা বলেছে, বার্তা দিয়েছে, হামলার নিন্দা জানিয়েছে। রবিউল, আমরা এই বিষয়ে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সঙ্গে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন। আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্র যেভাবে এই ইরান এবং ইসরায়েলের সংঘাতে সরাসরি নিজেদের জড়ালো, এতে করে বৈশ্বিক পরিস্থিতি আসলে কি দাঁড়াতে পারে? ধন্যবাদ আপনাকে। না, নিঃসন্দেহে বৈশ্বিক পরিস্থিতি তো আমরা জানি যে এমনিতেই ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি বা যুদ্ধ কিংবা আন্তর্জাতিক পর্যায়ের অনেক ধরনের নিরাপত্তা সমস্যা আছে। তার মধ্যে মধ্যপ্রাচ্যের আরও আগে থেকে আমরা জানি যে এখানে গাজা ইস্যুকে কেন্দ্র করে একটা যুদ্ধ চলছে এবং ইসরায়েলের যে আগ্রাসন এবং যে গণহত্যা সেটিও চলমান আছে। এর মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটলো এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মাসের যে 13 তারিখ যে ইসরায়েলের যে আক্রমণ করলো, আগ্রাসী আক্রমণ ইরানের বিরুদ্ধে, সেই আক্রমণের মাধ্যমে কিন্তু একটি বড় ইস্যু সামনে চলে আসছে সবার সামনে, যে এই পরিস্থিতিটা, যেটা যুদ্ধ পরিস্থিতি ইসরায়েল তৈরি করেছে একেবারে একতরফা আক্রমণের মাধ্যমে ইরানের বিরুদ্ধে, তো সেটি কি আরো কি পরিস্থিতিকে জটিল করবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি এসকালেশন। আবার অনেকে বলছিল যে এটা ডিএসকালেশনের চেষ্টা করা যায় কিনা, এবং যে কারণে একটা কূটনৈতিক প্রচেষ্টারও একটা আলোচনা ছিল। ইনফ্যাক্ট ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার একটা পর্যায়ে কিন্তু এই যুদ্ধ শুরু হয়েছে। পাশাপাশি এই যুদ্ধ চলাকালেও, বিশেষ করে ইসরায়েলের আক্রমণের পরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের 3টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। ফলে ইরানকে অনেকটা একটা ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে, মানে এক ধরনের কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত করে ইরানের যে প্রস্তুতি বা তাদের যে নিজস্ব যে একটা যে এই পরিস্থিতির বা তাদের নিরাপত্তার ব্যাপারে তাদের যে পরিমাণ ব্যবস্থা নেওয়ার কথা, সেটির ব্যাপারে কিছুটা হলেও একটু ডিস্ট্রাকশন করা হয়েছে। এর মধ্যে এখন আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রের যে অতর্কিত, এই জন্য বলবো যে কারণ আপনার ডোনাল্ড ট্রাম্প নিজে বলছিলেন যে 2 সপ্তাহ পরে উনি সিদ্ধান্ত নেবেন। তো দেখা গেল 2 দিনের মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই আক্রমণটি করেছে। তো ফলে এই অতর্কিত আক্রমণের ফলে এই পরিস্থিতিটি যেটা নতুনভাবে আরো বেশি এটি মধ্যপ্রাচ্যের যে কথা আমরা বলছিলাম, যে একটা সমগ্র অঞ্চলব্যাপী একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অনেকেই যেটা বলছিল যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও আমরা হয়তো যদি এই যুদ্ধ পরিস্থিতি যদি কন্টিনিউ করে, যেটা কন্টিনিউ করাটা মানে একেবারেই অস্বাভাবিক না, কারণ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আক্রমণটি করেছে তারা সেখানেই থেমে নাও থাকতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প তার যে বক্তব্য দিয়েছে যুদ্ধের এই আক্রমণের পরে,
সেখানে ইরানের উপরে এক ধরনের একটি হুমকি, নতুন করে হুমকি দিয়েছে যে তারা যদি শান্তির পথে না আসে তাহলে তাদের তাদের একটা তাদের বিরুদ্ধে আবারও আক্রমণ হতে পারে, তারা ট্র্যাজেডির জন্য অপেক্ষা করতে হবে, এরকম হুমকি দেওয়া হয়েছে। তো ফলে ইরান তার নিজস্ব যেমন একটা শক্তিমত্তা ইতিমধ্যে দেখিয়েছে, এবং ইরান ঠিক অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরাক কিংবা লিবিয়ার মতো দেশগুলোকে অনেকটা গুড়িয়ে দিয়েছে বা তাদের সেই দেশগুলোকে অলমোস্ট তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসছে, ইরান কিন্তু আসলে এখন ইরানের হামলা বা প্রতিক্রিয়ার উপরেই নির্ভর করছে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। রবিউল, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যেমনটা বলছিলেন যে ইরান যেহেতু সরাসরি এটিকে আসলে প্রতিক্রিয়া যদি কোনো কারণে দেয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য জুড়েই কিন্তু আসলে বড় ধরনের সংঘাত আরও আসলে সেটি উস্কে দিতে এই পারে। সংঘাত আসবে। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে ইরানকে এক ধরনের একটা ফাঁদে ফেলা হয়েছে। একদিকে আলোচনার কথা বলেছে, আলোচনার আড়ালে আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নতুন যুদ্ধের একটা প্রস্তুতি নিয়েছে। আমরা চাই যে সব বন্ধ হোক, খুব দ্রুতই বিশ্বের শান্তি নেমে আসুক, এমনটা আশা। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।